দর্শক, নির্বাচন 12 তারিখে, আজকে 10 তারিখ সকাল 7টায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়ে গেছে। অর্থাৎ নির্বাচনের 48 ঘন্টা আগে পর্যন্ত সমস্ত ধরনের প্রচার বন্ধ থাকবে। এই 48 ঘন্টা নির্বাচনের কোনো প্রচার করা যাবে না। গতকালকে প্রচারণার শেষ দিনে আমরা দেখেছি বাংলাদেশ টেলিভিশনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুইজনই বক্তব্য দিয়েছেন। অন্য দলের অনেক নেতাই বক্তব্য দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত এই দুইজন কি বললেন সেটার দিকে সবারই চোখ ছিল। তারেক রহমান বেশ তার দলের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, ডাক্তার শফিকুর রহমানও বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু তাদের বক্তব্যের চুম্বক অংশ কী ছিল, শেষ মুহূর্তে তাদের বক্তব্যে তারা ভোটারদের কতটা সন্তুষ্ট করতে পারলেন, কতটা প্রভাবিত করতে পারলেন, যখন প্রচারণা শেষ হয়ে গেছে এই ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে এই আলোচনাটা অনেক বেশি হবে যে গতকালকে শেষ মুহূর্তের প্রচারণা শেষে বিএনপি নাকি জাতীয় পার্টি প্রচারণায়, বিএনপি নাকি জামাত প্রচারণায় কারা এগিয়ে থাকলো। জাতীয় পার্টি সম্পর্কে বলা হচ্ছে, জাতীয় পার্টির যে ভোটের জায়গা মূলত তাদের নিজের এলাকা বলে পরিচিত রংপুর, সেই রংপুরেও জাতীয় পার্টির অবস্থা এবার নাকি খুব একটা সুবিধাজনক নয়। গতকালকে একটা জরিপে উঠে এসেছে জাতীয় পার্টি আগামী নির্বাচনে 3টি আসন পেতে পারে। যদিও বাংলাদেশের করা কোনো জরিপের ওপরেই আস্থা রাখাটা খুব একটা সহজ নয়। চলুন একটু জেনে দেখি তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান তারা তাদের বক্তব্যের মাধ্যমে কতটা জাতিকে আশ্বস্ত করতে পারলেন, কতটা এগিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান। আর ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, আমাদের দায়িত্ব দিলে প্রথম দিন ফজরের নামাজ পড়েই কাজ শুরু করব। মানে যে কোনো প্রসঙ্গে ধর্মকে টেনে আনা এবং ধর্মকে সংযুক্ত করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ফজরের নামাজ পড়ার পর থেকেই তিনি কাজ শুরু করবেন, অর্থাৎ অফিস শুরু করবেন। তার জন্য তার অফিসে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা ফজরের নামাজের অনেক আগে থেকে উপস্থিত থাকবেন। প্রথম দিন থেকেই উপস্থিত থেকে তারা অপেক্ষা করবেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য। ব্যাপারটা মানে সব কিছুতেই ধর্মকে এবং ধর্মীয় অনুভূতিকে নিয়ে আসার যে চেষ্টা, শুধুমাত্র জামাতের মধ্যে না, বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যেই এই চেষ্টাটা এবারই প্রথম না, ঐতিহাসিকভাবেই আমরা দেখে আসছি। এমনকি সবথেকে প্রগতিশীল দল হিসেবে পরিচিত আওয়ামী লীগের ভোটের প্রচারেও এই ব্যাপারগুলো আমরা অতীতে দেখেছি। তিনি বললেন কাজ শুরু করবেন। এছাড়া অনেক কথা তিনি বলেছেন, এতদিন যে কথাগুলো বলে এসেছেন সেই কথাগুলোই তিনি বলেছেন। কৌশলে আকারে ইঙ্গিতে প্রতিপক্ষকে করেছেন, কটাক্ষ করার চেষ্টা করেছেন। তারেক রহমান তার মতো করে যেটা বলেছেন, তার বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে অতীতের ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। অতীতে যত ধরনের ভুল ভ্রান্তি ছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমাদেরকে অতীতের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা করে দিয়ে আপনারা সুযোগ দেন। এই ব্যাপারটা তারেক রহমানের বেশ পজিটিভভাবেই অনেকে দেখছেন যে ভুল, বিএনপি অতীতে সরকার গঠন করে অনেক ভুল করেছে। বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত শাসন আমল অনেক বেশি সমালোচিত ছিল। সেই সকল ভুলের জন্য তিনি ক্ষমা চাইছেন। ক্ষমা চাওয়ার মাধ্যমে একটা উদারতা বোধহয় তিনি দেখালেন, যেটাকে পজিটিভ ভাবছেন অনেকে। এখন প্রচারণার মাঠে যেটা হলো, ভোটের বাস্তবতা আলাদা, প্রচারণার বাস্তবতা আলাদা। প্রচারণার বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণাতে অনলাইনে, বিশেষ করে অনলাইনে জামাত বেশ এগিয়ে আছে এবং জামাতের অনলাইন কন্টেন্ট, তাদের বিভিন্ন অ্যাপস তৈরি করা, এই অ্যাপস হবে, ওই অ্যাপস হবে, বিভিন্ন অ্যাপসের কন্টেন্ট তৈরি করা, বিভিন্ন নাটিকা তৈরি করা, যেগুলো তারা ব্যাপকভাবে প্রচার করছে, সেগুলো অনেক প্রফেশনাল লোক দিয়ে করা এবং এর পেছনে বাংলাদেশের প্রফেশনাল লোকদের এবং বেশ কোয়ালিটি সম্পন্ন লোকদের যে ইনভলভ করা হয়েছে এটা বোঝা যায়। এবং কোথাও কোথাও মনে হয়েছে যে আমাদের
মানে মিডিয়া অঙ্গনের বেশ ক্ষমতাধর অনেককেই এই সকল কন্টেন্টে কাজে লাগানো হয়েছে। এই তাদের যে ওই চাঁদাবাজ বিরোধী বিভিন্ন কন্টেন্ট, গান, এইগুলো দেখলে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, নির্মাণের একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, এবং নির্মাণের একটা প্যাটার্ন লক্ষ্য করলে বোঝা যায় যে এই মুহূর্তে বেশ বাংলাদেশে বেশ ক্ষমতাধর একজন সাংস্কৃতিক কর্মী, তার মানে ভাই ব্রাদার এই লোকদের, এই সার্কেলের লোকজনকে জামাত ইসলাম তাদের প্রচারণার কন্টেন্ট নির্মাণে কাজে লাগিয়েছে, প্যাটার্নে তাই মনে হয়। বিএনপি সেই ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে রয়েছে। ভোট দিব কিসে ধানের শীষে, এই গানটা তারা ব্যাপক প্রচার করার চেষ্টা করছে। এছাড়া আরেকটা তারা গান তৈরি করেছে সবার আগে বাংলাদেশের চল চল চল, মানে এই ব্যাপারটা কাজী নজরুলের এই কবিতাটাকে অবলম্বন করে একটা কিছু তৈরি করার চেষ্টা করেছে। এই দুটোই মোটামুটি মোটা দাগে চোখে পড়েছে, কিন্তু বিএনপির যে অনলাইন ক্যাম্পেনে আমার মনে হয়েছে যে বিএনপি এবং জামাতের মধ্যে যদি তুলনামূলক চিত্র আঁকা যায়, তাহলে বিএনপির চাইতে কন্টেন্টের দিক থেকে জামাত অনেক বেশি এগিয়ে আছে। এই এগিয়ে থাকা শুধুমাত্র কন্টেন্ট মেকিং না, বুস্টিংয়ের ক্ষেত্রেও জামাত তাদের কন্টেন্টের প্রচুর বুস্টিং করেছে, এত বেশি বুস্টিং করেছে যে সব জায়গাতেই তাদের কন্টেন্টের বিজ্ঞাপন আসছে। বিএনপির ভোট দিব কিসে ধানের শীষে এই গানটারও প্রচুর বিজ্ঞাপন আসছে এবং এটা বুস্টিং করা হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে তাদের কাছ থেকে আমরা দেখছি যে তাদের পক্ষে ক্যাম্পেইন করার জন্য বিভিন্ন মানে শিল্প সাহিত্যের লোকজন নেমে পড়েছেন, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রের নায়িকা, চলচ্চিত্রের অভিনেতা অনেকেই নামতে দেখেছি, যাদের বিরুদ্ধে আবার সমালোচনা হচ্ছে যে আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন একজন নায়িকা, তিনি বিএনপির ক্যাম্পেইনে নেমেছেন, আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ অনেকের সঙ্গে খুবই ঘনিষ্ঠ একজন সঙ্গীত শিল্পীকে এবার বিএনপির ক্যাম্পেইনে নামতে দেখেছি। সেটা যাই হোক, সেটা আলাদা বিতর্ক, কিন্তু বিএনপির ক্যাম্পেইনে শিল্প সাহিত্য অঙ্গনের লোকজনকে যেভাবে নামতে দেখেছি, সেই রকম ভাবে আমরা তাদের এই অনলাইন কন্টেন্ট কিংবা মিডিয়া কন্টেন্ট তৈরির ব্যাপারটা দেখিনি। সুতরাং বলাই যায় যে প্রচারণার ক্ষেত্রে অফলাইনে হয়তো না, কিন্তু অফলাইনেও কিছু কিছু ক্ষেত্রে, কারণ জামাত যেরকম এগ্রেসিভ প্রচারণা করছে সেরকম প্রচারণায় বিএনপি পেরে উঠেছে কিনা গত মানে এই প্রচারণার যে দিনগুলো 20 দিন 22 দিন মতো এই সময়ে, সেটা একটা তুলনামূলক চিত্র করতে হলে আপনাকে গবেষণা করতে হবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে গবেষণা করার দরকার নেই, আপনার সাদা চোখে খালি চোখে দেখা যাচ্ছে যে এই পার্থক্যটা আছে। কিন্তু ভোটের মাঠে সেটা কতটা প্রভাব ফেলতে পারছে কিংবা পারবে সেটা একটা বড় ব্যাপার। সাম্প্রতিক যত লেখালেখি, জরিপ, বিদেশি গণমাধ্যমের রিপোর্ট, এগুলো সহ বিদেশি প্রভাবশালী রাষ্ট্রের কর্মকাণ্ড, ওঠা বসা, চলাফেরা, তাদের দৌড়ঝাঁপ, এগুলো দেখে মনে হচ্ছে যে সব কিছু বিএনপির অনুকূলে আছে। অনলাইন প্রচারে তারা পরিষ্কারভাবে পিছিয়ে থাকলেও ভোটের হিসাবে তারা হয়তো অনেকটা এগিয়ে আছে। এবং গতকালকেও একটা জরিপে আমরা দেখেছি যে বিএনপি 200-র বেশি আসন পেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার উঠে এসেছে। যদিও আরেকটা জরিপে আমরা দেখেছি বিএনপি 44% আর জামাত 43.9%, 1.2%-এর ব্যবধান দেখানো হয়েছে আরেকটা জরিপে। সুতরাং জরিপ নিয়ে একটা কনফিউশন রয়েছে, কিন্তু গতকালকে রয়টার্সের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাকে যদি আমলে নেওয়া যায় তাহলে এটুকু বলাই যায় যে ভোটের মাঠে বিএনপি অনেকখানি এগিয়ে রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের যখন মাঝখানে আগামীকালকের দিনটাই বাকি, কালকের দিনের পরেই নির্বাচনের মহা উৎসবে নেমে পড়বে মানুষ, ঠিক সেই সময় দাঁড়িয়ে কতটা নিশ্চিত হয়ে কে কোন দল বলতে পারছেন সেটা দলগুলো ভালোই জানেন, ভালোই তারা বোঝেন, তাদের ইকুয়েশন তারা বোঝেন, কিন্তু পাবলিকের ইকুয়েশনটা কি সেটা বুঝতে হয়তো আমাদের 12 তারিখ সারা রাত কিংবা 13 তারিখ সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।